সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ ইমরান, প্রভাষক সমাজবিজ্ঞান, বেগম রহিমা ইসলাম কলেজ, শশী ভূষণ চট্টগ্রাম বলা। আজ আমি তোমাদের অনলাইন ক্লাসে আলোচনা করব একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। আমাদের এই অধ্যায়ে আছে প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা। তো প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা বিষয়ে আলোচনা করার পূর্বে আমাদের আগে ধারণা থাকা দরকার যে প্রত্নতত্ত্ব বলতে কি বুঝি বা প্রত্নতত্ত্ব কি। প্রত্নতত্ত্ব হলো ঐতিহাসিক নিদর্শন স্বরূপ। এই প্রত্নতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ হলো আর্কিওলজি। আর্কিওলজি শব্দটি হচ্ছে গ্রিক শব্দ আর্কিওস এবং লগস শব্দের সমন্বয়ে গঠিত। আর্কিওস শব্দের অর্থ হয়েছে প্রাচীন আর লগস শব্দ রয়েছে পাট। এই প্রত্নতত্ত্ব সম্পর্কে নৃবিজ্ঞানী হোবেল তার অ্যানথ্রোপোলজি দ্য স্টাডি অফ ম্যান গ্রন্থে বলেন যে প্রত্নতত্ত্ব আদিম মানুষের পরিত্যক্ত দ্রব্য সামগ্রী এবং তাদের সংস্কৃতির নিদর্শন স্বরূপ ব্যবহৃত পোশাক পরিচ্ছদ বস্তুগত সংস্কৃতির যে সকল দিক এখনো উদ্ধার হয়নি সেগুলো উদ্ধারের কাজে নিয়োজিত। আবার নৃবিজ্ঞানী ইবি টেইলরের মতে ইবি টেইলর তার ডিকশনারি অফ অ্যানথ্রোপোলজি গ্রন্থে বলেন যে প্রত্নতত্ত্ব হচ্ছে নৃবিজ্ঞানের একটি শাখা যা এমন সংস্কৃতির ইতিহাস রচনা করে যার অস্তিত্ব এখন আর নেই। তো আমরা পরিশেষে বলতে পারি যে প্রত্নতত্ত্ব হলো যে নৃবিজ্ঞানের এরকমই একটি শাখা যেখানে অতীতের বিভিন্ন যে ইতিহাস আছে সেই ইতিহাসকে বর্তমানে অতীতের নিদর্শন সমূহকে বিভিন্ন গবেষণার মাধ্যমে সমাজে উপস্থাপন করা। এই প্রত্নতত্ত্বের উৎসসমূহ এটা আমরা জানলাম যে প্রত্নতত্ত্বের ধারণা মানে প্রত্নতত্ত্ব কি আর প্রত্নতত্ত্বের উৎসসমূহ। এই প্রত্নতত্ত্ব আমরা কোথায় থেকে পাবো এবং এর উৎসসমূহ কোথায় তার সম্পর্কে আমাদের জানতে হলে প্রথমে আমরা জানবো যে এটা কোথা থেকে আসছে। এই প্রত্নতত্ত্ব আসছে আমরা দেখছি যে বিভিন্ন দলিল দস্তাবেজ যে ঐতিহাসিক সময় বা প্রাগৈতিহাসিক যুগে মানুষ সে যে নির্দিষ্ট যে আচার আচরণ কর্মকাণ্ড বা মানুষ যে কাজকর্মগুলো করেছে তা বিভিন্ন দলিল হিসেবে আমাদের কাছে বর্তমানে উপস্থাপিত হয়েছে। যদি আমরা দেখি যে প্রাগৈতিহাসিক যুগে মানুষের যে নিদর্শন সমূহ আছে সেগুলো আমরা এখন তো আর ওই যুগের মানুষ এখন তো আর বেছে নেই। আর ওই যুগের মানুষ যেহেতু বেছে নেই এবং তাদের যে কর্মকাণ্ড সেগুলো আমরা কোথা থেকে পাবো, তাদের যে ইতিহাসের যে দলিল দস্তাবেজ আছে ওইখান থেকে আমরা সেগুলো খুঁজে পাবো। বা ওই ঐতিহাসিক যে দলিল দস্তাবেজ আছে ওগুলো যদি আমরা পাঠ করি বা ওগুলো যদি আমরা বিভিন্ন বিষয় আলোচনা করি তাহলে সেখান থেকে আমরা কি পাইতেছি যে প্রত্নতত্ত্বের উৎসসমূহ আমরা খুঁজে পাচ্ছি। তারপর যে প্রাচীন মানুষের কর্মকাণ্ড আমরা কিভাবে জানবো যে প্রাচীন মানুষ কি কাজ করেছে, এই মানুষের কর্মকাণ্ডগুলো কি ছিল। এই প্রাচীন মানুষের কাজ এবং কর্মকাণ্ড সমূহ এগুলো আমরা জানতে হলে আমরা ওই ঐতিহাসিক যে দলিল দস্তাবেজ আমরা যে নাড়াচড়া করবো বা পাঠ করবো ওইখান থেকে এই মানুষগুলো কি কাজ করেছে, মানুষের আয়ের উৎসসমূহ কি, মানুষ কোথায় বসবাস করছে এবং মানুষের যে ইতিহাসগুলো আছে এবং মানুষের যে কর্মকাণ্ডগুলো আছে এগুলো মানুষের জীবস্ব থেকে বা মানুষের যে বিভিন্ন নিদর্শন সমূহ আছে ওইখান থেকে আমরা এগুলোকে খুঁজে পাবো। তারপর আছে নৃবিজ্ঞানের সহায়তা। আমরা এখানে নৃবিজ্ঞানের সহায়তার ক্ষেত্রে আমরা বলতে পারি বা জানতে পারি যে এটা যে নৃবিজ্ঞান আমাদের কি সহায়তা করে। নৃবিজ্ঞানের কাজ হলো এই নৃবিজ্ঞানের সহায়তার ক্ষেত্রে জানতে গেলে আমাদের আবার নৃবিজ্ঞান সম্পর্কে একটু ধারণা থাকা দরকার যে নৃবিজ্ঞান কি। আমরা বলতে পারি নৃ শব্দের অর্থ হয়েছে মানুষ আর বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। যে বিজ্ঞান মানুষের আচার আচরণ সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় নৃবিজ্ঞান। তো এখানে এই প্রত্নতত্ত্বের ক্ষেত্রে নৃবিজ্ঞান আমাদেরকে কি সহায়তা করে,
নৃবিজ্ঞান আমাদেরকে সহায়তা করতেছে যে অতীতের সময়ের মানুষ এবং তাদের যে কর্মকাণ্ড এবং তাদের যে আচার আচরণগুলা ছিল সেগুলা কি নৃবিজ্ঞানের ভিতরে বিস্তারিতভাবে আলোচিত আছে। আমরা যদি নৃবিজ্ঞান পাঠ করি তা বা নৃবিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে আমরা জানতে পারি যে অতীতের মানুষের আচার আচরণগুলা কি ছিল বা অতীতের সময়ের মানুষ কিভাবে বসবাস করছে এবং তাদের যে নিদর্শন আছে কোথায় কি আছে এবং তাদের যে দৈহিক বা আচার আকৃতি এগুলো আমরা কি কোথা থেকে পাচ্ছি? নৃবিজ্ঞান থেকে খুঁজে পাচ্ছি। তারপর আছে স্থানীয় মানুষের ধারণা। স্থানীয় মানুষের ধারণার ক্ষেত্রে আমরা জানি যেমন আমাদের সমাজে কিছু ব্যক্তিবর্গ আছে যারা আজ থেকে মনে করো প্রায় 100 বছর বা 80 বছর আগে যারা জীবিত আছে বা আমাদের যেমন দাদা বা নানা যারা আছে জীবিত আছে আজ থেকে প্রায় 70-80 বছর আগে তাদের কাছ থেকে আমরা যদি জানি যে তারা বলতে পারবে যে আমাদের সমাজের অতীতের কি অবস্থা ছিল আর বর্তমানের কি অবস্থা, অথবা তারাও এটা বলতে পারে যে যারা তাদের আত্মীয়-স্বজন যারা আছে তাদের কাছে হয়তো বলছে যে এইভাবে যে আমাদের সময়ের বা অতীতের কি ইতিহাস ছিল বা কোথায় কোন নিদর্শন ছিল বা কোথায় কি আবিষ্কার ছিল এগুলো তারা কি বিস্তারিত বলতে পারবে। তাই আমরা বলতে পারি যে স্থানীয় মানুষ যারা আছে স্থানীয়ভাবে বসবাস করে তারা বলতে পারে যে ওই স্থানে অতীতের সময় কি আছে এবং তাদের কাছ থেকে আমরা স্থানীয় যে ধারণা নিয়ে এই প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো আমরা খুঁজে পেতে পারি। তারপর আছে সরকারি উৎস। আমরা সরকারি উৎসের ক্ষেত্রে দেখি যে আমাদের বিভিন্ন সরকারি যে জাদুঘরগুলো আছে বা বিভিন্ন গবেষণাগার আছে ওইখানে আমরা গেলে দেখতে পারি যে আজ থেকে প্রায় 100-200 বছর আগের যে ইতিহাসগুলো আছে ওইখানে ওই সরকারি যে গবেষণাগার এবং জাদুঘর আছে ওইখানে আমরা সেগুলা কি খুঁজে পেতে পারি। তারপর আছে জীবজন্তুর জীবাশ্মের ক্ষেত্রে আমরা দেখছি যে সমস্ত প্রত্নতাত্ত্বিকবিদরা বা যারা গবেষণা করেছে বা যে নৃবিজ্ঞানীরা যারা এই প্রত্নতত্ত্ব সম্পর্কে গবেষণা করছে তারা দেখছি যে আজ থেকে প্রায় আদিম সমাজে যে সমস্ত যে মানুষগুলো ছিল তাদের যে কঙ্কাল বা জীবাশ্ম আছে ওই কঙ্কাল ওগুলো সম্পর্কে তারা কি করছে? গবেষণা করে তারা অতীতের তাদের ইতিহাস সম্পর্কে তারা খুঁজে বের করেছে। তারপর আছে এই অধ্যায়ে আমরা দেখেছি যে প্রত্নতত্ত্বের সময়কালের ভিত্তিতে সমাজের শ্রেণী বিভাগ। প্রত্নতত্ত্বের সময়কালের ভিত্তিতে সমাজের শ্রেণী বিভাগের ভিতরে আছে যেমন প্রাচীন প্রস্তর যুগ, নবপ্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, তাম্র যুগ, লৌহ যুগ। মানে ওই প্রত্নতত্ত্বের সময়কালের ভিত্তিতে 5টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, আর একটা হচ্ছে কি নবপ্রস্তর যুগ, তারপর হচ্ছে ব্রোঞ্জ যুগ, তাম্র যুগ, লৌহ যুগ। তো আমরা আজকে ক্লাসে আলোচনা করব যে প্রাচীন প্রস্তর যুগ কি। প্রাচীন প্রস্তর যুগ এই সময়টাকে প্রাচীন প্রস্তর যুগ বলতে আমরা ওই যুগকে বুঝি যে যুগে মানুষের কোনো কিছুর আবিষ্কার ছিল না। ওই যুগটা ছিল প্রস্তর শব্দ। প্রাচীন মানে হচ্ছে অতীত এবং প্রস্তর শব্দ হচ্ছে পাথর। মানে অতীতের মানুষ পাথরের মাধ্যমে যা কিছু করেছে ওই যুগটাকে বলা হয় প্রাচীন প্রস্তর যুগ। এই যুগের মানুষ এই যুগকে আবার 3টা পর্যায়ে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাথমিক পর্যায়, একটা হচ্ছে মাধ্যমিক পর্যায়, আর একটা হচ্ছে শেষ পর্যায়। তো এই প্রাচীন প্রস্তর যুগের যে প্রাথমিক যে পর্যায়টা সেই পর্যায়টা হলো খ্রিস্টপূর্ব 1 লক্ষ অব্দ থেকে 60,000 অব্দ পর্যন্ত যে সময়কাল ছিল এটাকে বলা হয় প্রাচীন প্রস্তর যুগের প্রাথমিক পর্যায়। এই প্রাথমিক পর্যায়ে মানুষ কি কাজ করতো? এই পর্যায়ে মানুষ তাদের কোনো আয়ের মাধ্যম হিসেবে তারা শুধু শিকার করতো, পশু শিকার করতো এবং বিভিন্ন গাছ থেকে বিভিন্ন ফলমূল সংগ্রহ করতো। এই যুগের মানুষ কোনো কিছুর আবিষ্কার সম্পর্কে কিছুই জানতো না। এই যুগের মানুষ কোনো হাতিয়ারের ব্যবহার সম্পর্কে কিছুই জানতো না। এই যুগের মানুষের একমাত্র উপার্জনের মাধ্যম ছিল তারা বিভিন্ন পশু শিকার করা এবং বিভিন্ন ফলমূল সংগ্রহ করা। আর তারপরে আছে
মাধ্যমিক পর্যায় হলো 60,000 অব্দ থেকে 30,000 অব্দ পর্যন্ত। এই 60,000 অব্দ থেকে 30,000 অব্দ পর্যন্ত এই সময়ের মধ্যে মানুষ কি করেছে, কিছু আবিষ্কার শিখছে। এই সময় মানুষ বিভিন্ন পাথর দ্বারা পাথরকে সুচালো করে বিভিন্ন তীর বর্ষা এগুলোর দ্বারা মানুষ বানানো শিখছে। এবং ওই যে তীর বর্ষা যেগুলো বানানো শিখছে ওগুলো দ্বারা মানুষ বিভিন্ন পশু শিকার করত। মানুষ যখন প্রাথমিক পর্যায়ে যখন মানুষ পশু শিকারের ক্ষেত্রে যেত, তখন তো মানুষ কি করত, পাথর নিক্ষেপ করে পশু শিকার করতো, মানে পশুকে ধরতো, ওটাকে তারা খাবার মাধ্যম হিসেবে ব্যবহার করতো। কিন্তু ওই ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ের ক্ষেত্রে যখন দেখলো যে পাথর নিক্ষেপ করে যদি কোনো পশুকে করা হয়, মানে ভস করা হয়, কিন্তু সেটা মানে সহজে সম্ভব হয় না। তখন মানুষ চিন্তা করলো যে না, আমরা কি করি, এই পাথরকে যদি মানে ঘষে যদি কোনো সুচালো করা হয়, তাহলে এটা যদি আমরা পশুর গায়ে যদি নিক্ষেপ করি, তাহলে আমরা কি করতে পারি, ওই পশুটাকে আমরা সহজে বশ করতে পারি এবং সহজে তাকে শিকার করতে পারি এবং সেটাকে আমরা কি জীবিকা হিসাবে নির্বাহ করতে পারি। তারপর এই যুগের যে শেষ পর্যায়, সেই শেষ পর্যায়টা হলো 30,000 থেকে 10,000 অব্দ। এই 30,000 থেকে 10,000 অব্দের ভিতরে মানুষ আগুনের আবিষ্কার শিখছে। আমরা যদি তোমাদের যদি প্রশ্ন আসে যে আগুনের আবিষ্কার, আমি দেখছি বিগত বোর্ডের যে প্রশ্নগুলো আসছে, ওই প্রশ্নতে দেখেছিলাম যে তোমাদের বিগত পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে ওইখানে দেখেছি যে আগুনের আবিষ্কার কোথায় কোন যুগে হয়েছে। যদি তোমাদের যে প্রশ্ন আসে যে আগুনের আবিষ্কার কোন যুগে হয়েছে, তখন তোমরা লিখবা যে কি প্রাচীন প্রস্তর যুগে। আর প্রাচীন প্রস্তর যুগের শেষ পর্যায়ে এসে মানুষ আগুনের আবিষ্কার করতে শিখে। কিভাবে মানুষ আগুনের আবিষ্কার করতে শিখে? এই যুগের মানুষ যখন কি করছে, ওই যে পাথরের মাধ্যমে যখন পশু শিকার করা শুরু করেছে, ওই পশু শিকার শুরু করতে গিয়ে যখন পাথরের উপর পাথর যখন পড়েছে, তখন একটা পাথরের উপর পাথর যদি পড়ে, তখন সেখানে ঘর্ষণের সৃষ্টি হয়। এই ঘর্ষণ সৃষ্টি হওয়ার পরে তখন তোমরাই দেখবা যে সেখানে কি একটা আগুনের স্ফুলিঙ্গ বের হয়। আর ওইখান থেকে মানুষ চিন্তা করলো যে পাথরের উপর পাথর পরে যদি আগুনের স্ফুলিঙ্গ বের হয়, তাহলে তো আমরা এখান থেকে কি করতে পারি, আগুন বের করতে পারি বা আগুন সৃষ্টি করতে পারি। এই আগুন সৃষ্টি করে যদি আমরা পশুকে যদি আবার করি, আগুনের উপরে আগুন জ্বালে সেখানে যদি সিদ্ধ করে বা করে খাই, তাহলে মনে হয় কাঁচা খাওয়ার থেকে ওইখানে একটু সুস্বাদু পর্যায়ে সৃষ্টি হবে বা সুস্বাদু হবে। আমরা এভাবে কি করতে পারি, সুস্বাদু পর্যায়ে খেতে পারি। এই যুগে কি হয়েছে, প্রাচীন প্রস্তর যুগে মানুষের আগুনের সৃষ্টি হয়েছে। তাহলে কি আমরা জানলাম কি প্রাচীন প্রস্তর যুগের 3টি পর্যায় কি কি, একটা প্রাথমিক পর্যায়, একটা মাধ্যমিক পর্যায়, আর একটা হচ্ছে শেষ পর্যায়। তারপর আসুন কি সভ্যতা বিকাশের ক্ষেত্রে এই প্রাচীন প্রস্তর যুগে কি প্রভাব পড়ছে। সভ্যতা বিকাশের ক্ষেত্রে প্রাচীন প্রস্তর যুগে ওই সময়ে কি প্রভাব পড়ছে। প্রথম হলো, আমরা যদি এই সভ্যতা বিকাশের ক্ষেত্রে প্রাচীন প্রস্তর যুগের যদি প্রভাব সম্পর্কে জানি, তাহলে আমরা দেখবো যে জীবিকা ও খাদ্য সংগ্রহ। কারণ এই যুগের মানুষ, আমি তো প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে এই যুগের মানুষ কিভাবে খাদ্য সংগ্রহ করছে এবং জীবিকা কিভাবে নির্বাহ করছে। কারণ এই যুগের মানুষ তাদের যে জীবিকা নির্বাহের যে মাধ্যম ছিল, তাদের মূল মাধ্যম ছিল পশু শিকার এবং কি বিভিন্ন ফলমূল সংগ্রহ করা। বাসস্থানের ক্ষেত্রে এদের কোনো নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না। এরা জীবিকা নির্বাহের ক্ষেত্রে যেখানে যেত সেখানে তারা দলবদ্ধ হয়ে বসবাস করত। কারণ এদের মানে এটা ছিল যাযাবর প্রকৃতির, মানে যেখানে রাত্র সেখানেই তাদের দিন, ওইভাবে তারা কাটিয়ে যেত। পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে এই যুগের মানুষ ছিল উলঙ্গ প্রকৃতির। এরা কি পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে এরা কোনো নির্দিষ্ট কোনো পোশাক পরিচ্ছদ পরিধান করতো না। তবে হ্যাঁ, এই যুগের আবার শেষ পর্যায়ে যখন আসছে খ্রিস্টপূর্ব 30,000 অব্দ থেকে 10,000 অব্দের ভিতরে, যখন এই পর্যায়ে যখন আসছে, তখন মানুষ এরা পোশাক পরিচ্ছদ, এরা গাছের পাতা এবং বিভিন্ন যখন যে পশু শিকার করত, পশুর যে চামড়া এগুলো তারা পরিধান করত। পুরুষের ক্ষেত্রে শুধুমাত্র তারা যে পুরুষের নাভি থেকে নিচের যে অংশগুলো এগুলো তারা কি করত, মানে ঢেকে রাখতো। আর মহিলাদের ক্ষেত্রে মহিলাদের বুক এবং নাভি থেকে নিচের অংশ হাঁটু পর্যন্ত তারা ঢেকে রাখতো। তারা এই সময় মানুষ কি করতো, কিভাবে রাখতো, ওই যে
গাছের বড় বড় গাছের ছাল বা কলম পাতা এবং কি পশু যে সমস্ত পশুগুলা শিকার করতো তাদের চামড়ার মাধ্যমে। ব্যবহার্য হাতিয়ার, ব্যবহার্য হাতিয়ারের ক্ষেত্রে এই যুগে মানুষ কি করতো, পাথরের যেহেতু পাথরের আবিষ্কার হয়েছে এই যুগে, এটা যেহেতু এটা পাথরের যুগ, তা এই যুগের মানুষ পাথরকেই তাদের বিভিন্ন মাধ্যম হিসাবে ব্যবহার করছে। পাথরের ক্ষেত্রে এরা পাথর দ্বারা সুসালু তীর এবং পাথর দ্বারা ছুরি এবং পাথর দ্বারা তারা কি বলে ধনুক তারা নির্বাচন করে সেগুলাকে কি করত, তাদের কাজে ব্যবহার করত। আগুন আবিষ্কার, আমি তো প্রথমেই বলছিলাম যে প্রাচীন প্রস্তর যুগের শেষ পর্যায়ে খ্রিস্টপূর্ব 30,000 অব্দ থেকে 10,000 অব্দের ভিতরে মানুষ কি করেছে, আগুন আবিষ্কার করেছে। এই যুগটাই ছিল আগুন আবিষ্কারের কি প্রথম এবং প্রাথমিক পর্যায়ে। সমাজ ব্যবস্থা, এই যুগের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন দলিল দস্তাবেজ বা বিভিন্ন ইতিহাস আমরা খুঁজে দেখেছি এই যুগের মানুষ যেখানে দলবদ্ধ হয়ে বসবাস করত সেখানে তাদের দলের একজন প্রধান ছিল। সেই দলের ভিতরে যদি কোনো অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হইতো বা অসামাজিক কার্যক্রম করত তাহলে সে দলের প্রধান যে সে কি করত, এই দলকে বা এই যে গোষ্ঠী ছিল মানে দল ছিল ওই দলের ভিতরে সে বিভিন্ন বিচার সালিশ এবং বিভিন্ন যে অসামাজিক কর্মকাণ্ড ওগুলাকে সে কি সমন্বয় করত। তারপর আছে অদৃশ্য শক্তির উপাসনা। এই যুগের মানুষ তারা সৃষ্টিকর্তা বলতে যে একটা ছিল সেটা তাদের ভিতরে, সেই ধারণাটা তাদের ভিতরে ছিল না। তারা অদৃশ্য শক্তির উপাসনা, অদৃশ্য শক্তির উপাসনা বলতে এই যুগের মানুষের ভিতরে ধর্মীয় যে জ্ঞান, ওই ধর্মীয় জ্ঞান বলতে তাদের কিছুই ছিল না। তাদের একমাত্র ধারণা ছিল যে মানুষ যখন তাদের সমাজে মানুষ যখন মারা যেত ওই মানুষকে তারা কি করত, তাকে কোনো জায়গায় মাটি দিত না, এরকম কোনো কিছু করতো না। তারা কি করত, ওই মানুষকে তারা তাদের সাথে সাথেই রাখতো এবং যখন ওই মানুষটা পচে যেত, পচে যাওয়ার পর তাদের যে কঙ্কাল সমূহ আছে ওগুলাকে তারা দীর্ঘদিন পর্যন্ত তারা সংগ্রহ করে রাখতো। এই জন্যই রাখতো যে তারা ওগুলাকে তারা বিভিন্ন সময় সেবা করত। তারা মনে করতো, ওই যুগের মানুষ মনে করতো যে মানুষ মরে গেলে কি হবে, কিন্তু সে তার খাবার দাবার সব কিছু ভোগ করবে। এই মানে যে অদৃশ্য যে ধারণা, এটা উপরে তাদের ছিল একমাত্র বিশ্বাস। আর বিশেষ করে এই যুগের মানুষ মানে জাদু বিদ্যার উপরে বেশি বিশ্বস্ত ছিল, কারণ তাদের ধারণা ছিল যে জাদুই তাদের একমাত্র মাধ্যম। কারণ এই জাদুর মাধ্যমে তারা কি করত, বিভিন্ন কর্মকাণ্ড দেখিয়ে থাকতো। তারপর যে শিল্পকলা, শিল্পকলার ক্ষেত্রে এই যুগের মানুষ পাথরের দ্বারা বিভিন্ন শিল্পকলা তৈরি করেছিল। তারপর ধর্মীয় বিশ্বাস ও জাদুবিদ্যা, তারপর এটা ইয়ের ভিতরেই বলেছিলাম ভাস্কর্য শিল্প। ভাস্কর্য শিল্পর ক্ষেত্রে এখানে মানুষ তাদের ভাস্কর্য শিল্প হিসাবে বা এর মাধ্যম হিসেবে তারা পাথর দ্বারা কি বিভিন্ন মূর্তি এবং মূর্তি বানিয়ে রাখতো এবং ওই মূর্তিকে তারা বিভিন্ন সময়ে পূজা করে থাকতো। তো আমার যাই হোক, আজকে আমি তোমাদের ক্লাসে প্রত্নতত্ত্বের ভিত্তিতে মানে তৃতীয় অধ্যায়ে প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের ক্ষেত্রে এখানে আমি আলোচনা করলাম কি প্রত্নতত্ত্বের ধারণা এবং উৎস এবং কি প্রত্নতত্ত্বের সময়কালের ভিত্তিতে সমাজের শ্রেণী বিভাগ এবং এই ক্ষেত্রে প্রাচীন প্রস্তর যুগ কি এবং প্রাচীন প্রস্তর যুগের কি প্রভাব, মানে প্রাচীন প্রস্তর যুগ ওই সমাজে কি প্রভাব পড়েছে। এই ছিল আমাদের আজকের ক্লাসে তোমাদের আলোচনা। যাই হোক, আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের নবপ্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, তাম্রযুগ, লৌহ যুগ সম্পর্কে আলোচনা করব। তা আজকের ক্লাস আমার এই পর্যন্তই। তোমরা ভালো থাকো এবং সচেতন থাকো, সাবধান থাকো, প্রয়োজনের বাইরে কেউ ঘরে বের হবা না এবং যদিও বের হও মাস্ক পরিধান করবে এবং কি তোমাদের নিজেদের প্রতি খেয়াল রাখবে, পরিবারের প্রতি সবার প্রতি খেয়াল রাখবে, পড়াশোনা করবে। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।